ঠাকুরমশাই, অনেকক্ষণ ধরে উষা পেট ব্যথায় কষ্ট পাচ্ছে, কিন্তু সন্তানের জন্ম হচ্ছে না। গণনা করে দেখুন না, সবকিছু ঠিক আছে তো? না, কোনো কিছুই ঠিক নেই। মানে আপনি কি বলতে চাইছেন? জন্ম নিতে অনেক সময় লাগিয়ে দিচ্ছে, কেননা এটা কোনো সাধারণ জন্ম নয়। এই দেরি হওয়াটা কোনো অশুভ সংকেত, যা তোমাদের সবার জীবনে ঘটতে চলেছে। অমঙ্গল? কিন্তু কিরকম অমঙ্গল ঠাকুরমশাই? তোমার স্ত্রী যমজ সন্তানের জন্ম দিতে চলেছে, আর আমি কখনো মিথ্যে কথা বলি না। জন্মকুণ্ডলী অনুসারে তোমার যমজ কন্যা জন্মাবে, কিন্তু কিন্তু কি ঠাকুরমশাই? কিন্তু দেরিতে জন্মগ্রহণ করা মেয়েটি তোমার প্রথম মেয়ে, আর তোমার গোটা পরিবারের সর্বনাশ করবে, আর তোমার পুরো জ্ঞাতিকুল, এমনকি তোমার গোটা বংশ ধ্বংসের কারণ হবে। তার মানে তুমি এইসব ওই ঠাকুর মশাইয়ের কথাই করেছো, ওনার ভবিষ্যৎবাণীর জন্য? বাবা কি করেছে? সন্ধ্যা, তোর জন্ম আগে হয়েছিল। আমার কাছে তোর জীবন আর এই পরিবারের ভবিষ্যৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সেই জন্যই আমি সেদিন কি করেছো বাবা? আমি তোর মাকে আর অন্যদের মিথ্যে বলেছিলাম যে আরেকটা বাচ্চা মৃত জন্ম নিয়েছে। সেদিন যেটা ঠিক লেগেছিল আমি সেটাই করেছিলাম। আমি আমার পুরো পরিবারকে আর বাকি সবাইকে জানিয়ে দিয়েছি, এমনকি বাচ্চার মাকেও বলে দিয়েছি তার দ্বিতীয় সন্তান মৃত জন্ম নিয়েছে। নিয়ে যাও ওকে। কিন্তু সাহেব, আমি ওকে নিয়ে কি করব? অনেক দূরে নিয়ে যাও, অনেক দূর। তোমার ওকে নিয়ে যা ইচ্ছে হয় করো, কিন্তু ওকে কখনো আর এখানে ফিরিয়ে এনো না। আজ থেকেও আমাদের কাছে মৃত। এই বাচ্চাটার কথা যাতে কেউ জানতে না পারে, তার জন্য তুমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাও। আমার সাথে এত বড় অন্যায় করলে কিভাবে? এক মাকে তুমি এইভাবে ঠকাতে পারলে কি করে? এত নিষ্ঠুর তুমি কি করে হলে? একটা বাচ্চাকে জন্মের পরেই তার মায়ের থেকে আলাদা করে দিয়েছো তুমি, যাকে যাকে 9 মাস আমি আমার গর্ভে ধারণ করেছি, 9 সেকেন্ডে তুমি তাকে মৃত বলে দিলে। আরে এসব শুধু ওই ঠাকুর মশাইয়ের কথায়? কে দিয়েছিল তোমাকে এই অধিকার? কে? বিনায়ক, এত ছোট একটা বাচ্চাকে অন্যের হাতে তুলে দিতে তোর হাত একটুও কাঁপলো না? তোর একটুও ভয় করলো না? তোর মন কি তোকে ধিক্কার জানালো না? একজন বাবা হয়ে নিজের নবজাতক শিশুর সঙ্গে তুই এটা কি করে করতে পারলি? ওকে মৃত্যুর মুখে কিভাবে ঠেলে দিলি তুই? তার মানে ও তো আমার বোন। ওর তো আমাদের সাথে, আমাদের সবার সাথে আমাদের বাড়িতে থাকার কথা, মা বাবার কাছে থাকার কথা। খুব বড় ভুল করেছো তুমি বাবা। ওকে তুমি জন্মের পরই আমাদের থেকে দূরে করে দিলে। খুব
খারাপ হয়েছে বাবা, এটা খুব খারাপ করেছো তুমি। সন্ধ্যা, এই কাজটা করে আমরা শুধুমাত্র ওকে না, ওর পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছি। সন্ধ্যা, খুব অন্যায় হয়েছে বাবা। ভগবান জানেন মা বাবার থেকে আলাদা হয়ে ও কিভাবে জীবন কাটিয়েছে। ওর জীবনে কত ঝড়ঝাপটা এসেছে। সন্ধ্যা একটু শান্ত হও। ওর তো আমাদের বাড়িতে মায়ের আদরে থাকা উচিত ছিল, কিন্তু আমাদের বাড়ি থেকে কত দূরে, মায়ের থেকে কত দূরে কিভাবে থেকেছে ও, জীবন কি করে কেটেছে ওর। আমার বোন জানি না কার কাছে কি পেয়েছে, কি খেয়েছে, কিভাবে থেকেছে, জানি না ওর শৈশব কিভাবে কেটেছে। সন্ধ্যা, অঙ্গদ, ও ও আমার নিজের বোন, আমরা যমজ বোন। অঙ্গদ, অঙ্গদ, আমি তোকে জন্মের পরেই বিপদের মুখে ঠেলে দিয়েছি, আর এখন তো ও সত্যি আর নেই। ও তো আমাদের ছেড়ে চলে গেছে। আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার আরেক মেয়ের এটা কেন মনে হয় যে ও আর ওর পরিবারের খুনের জন্য সন্ধ্যা দায়ী? বাবা, কিছু তো আছে যা আপনি আমাদের বলছেন না। বল বিনায়ক, কি লুকাচ্ছিস তুই? কি রহস্য লুকিয়ে আছে তোর মনে? বাবা প্লিজ বলুন আপনি। কাকা, তার কারণ হলো আরে আরে, এই লাইট কেন অফ হয়ে গেল? আরে কেউ টর্চ নিয়ে এসো। আমার ফোনটা গাড়িতে রয়েছে। সন্ধ্যা, আমি দেখে আসি। হ্যাঁ ঠিক আছে। তোমায় আমি হেল্প করছি। অন্ধকার কেন হয়ে গেল তাহলে? কি এখানে তো নেই দেখছি। এখানেই কোনো ড্রয়ারে থাকবে। বাবা কোথায় গেল? কাকা, বাবা, বাবা কোথায় তুমি? বিনায়ক, বাবা কোথায় গেল? বাবা কোথায় চলে গেল? বাবা, সন্ধ্যা, অঙ্গদ উপরে উপরে চলো। দেখি চলো। বাবা, 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 বাবা। সন্ধ্যা, হ্যাঁ বাবা, 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 বাবা। অঙ্গদ, এই দিক থেকে একটা আওয়াজ আসছে। আওয়াজ ওই দিক থেকে এসছে। বাবা, 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 বাবা। বাবা, বাবা, বাবা তুমি ঠিক আছো তো? বাবা কি হয়েছে তোমার? ওঠো বাবা।
আসলে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যখন তোমরা বললে যে তোমরা ভৈরবী আর কপিলের কানেকশনের ব্যাপারে জেনে গেছো। ভৈরবী ফোন করে আমাকে হুমকিও দিয়েছিল। যদি পাবলিকলি আমার নামটা উঠে আসে, দেন আই উইল মেক শিওর যে সারা পৃথিবী জানতে পেরে যাবে যে কপিল আর ওর ফ্যামিলির মার্ডারের পিছনে কাদের হাত ছিল। যে ও আমার গোপন সব কথা বলে দেবে তার আগেই ও মরে গেল। আর তারপরেও কেউ যদি আমার গোপন কথা ফাঁস করে দিতে পারে তো একজনই আছে, আর সে হলো বিনায়ক। আর তাই এনাকে খুন করতে তুমি এখানে চলে এলে। এমন কি রহস্য রয়েছে তোমাদের মনে যার জন্য এনাকে খুন করতে তুমি এখানে চলে এলে? অগ্নিবর্ষা রেস্টুরেন্টের নাম নিশ্চয়ই শুনেছো তুমি অঙ্গদ। ওই রেস্টুরেন্টের 3 জন মালিক ছিল, আশুতোষ, মনোজ আর ভৈরবী। আর তার আরেকজন মালিক ছিল যার ব্যাপারে কেউ জানে না। সেই মালিক ছিলাম আমি। আমি ওই হোটেলে ইনভেস্ট করেছিলাম। আমাদের 4 জনের সাথে আরেকজনও জড়িত হয়েছিল। সেই ব্যক্তি হলো বিনায়ক। আপনারা হয়তো জানেন যে আমি বিনায়ককে অঙ্গদ আর সন্ধ্যার বিয়ের কারণেই চিনি, কিন্তু এটা সত্যি নয়। আমি বিনায়ককে অনেক বছর ধরে চিনি। একটা সরকারি চাকরি করত আর আমাদের অনেক বেআইনি কাজের ব্যাপারে ও সাহায্য করত। এমনকি এই রেস্টুরেন্টের জমিটাও বেআইনি ছিল। বিনায়ক সেটা পাইয়ে দিয়েছিল। আমাদের রেস্টুরেন্ট চালু হয়ে গেল, কিন্তু ঠিকমতো চলতো না। আমাদের অনেক টাকা লোকসান হলো। আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কি করব। তারপর এই লোকসানটাকে লাভে পরিণত করার জন্য 4 জন একটা প্ল্যান করলাম। আশুতোষের সাহায্যে আমরা এই রেস্টুরেন্টের একটা খুব বড় বীমা বানালাম। আর বীমার টাকা পাওয়ার জন্যে আমরা ওই রেস্টুরেন্টে আগুন লাগানোর প্ল্যান করলাম। আমরা কাউকে মারতে চাইনি। আমরা ওই রেস্টুরেন্টে আগুন লাগালাম, কিন্তু আমরা এটা জানতাম না যে ওই বিল্ডিং এ তখন 30 জন উপস্থিত ছিল। ওই আগুনে 30 জন মানুষের মৃত্যু হয়েছিল। এ খবর আগুনের মতো চারিদিকে ছড়িয়ে গিয়েছিল, কিন্তু ভৈরবী তার মিডিয়ার মাধ্যমে এই আগুনের আঁচ থেকে আমাদের বাঁচিয়ে দিল। আমরা সবকিছু সামলে নিয়েছিলাম, সবকিছু। শুধু ওই একটাই লোক, সে ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর কপিল সালগাঁওকার। ও আমাদের পিছনে পড়ে গিয়েছিল। আমরা টাকা দিয়ে বিনায়ককে ওর কাছে পাঠিয়েছিলাম, আর বিনায়ক তো যেতে বাধ্য ছিল, কারণ ও জানতো যে আমরা 4 জন ধরা পড়ে গেলে ওর কানেকশনটাও সবাই জেনে যাবে। ওর সরকারি চাকরি তো যাবেই, আর ওকে জেলেও যেতে হবে। বলো, উনি যা বলছেন তা সত্যি? সেদিন আমার আর কোনো উপায় ছিল না উষা। হ্যাঁ, আমি কপিলের বাড়িতে টাকা দিতে গেছিলাম। যখন আমি কপিলের বাড়িতে পৌঁছই, যে দরজা খুললো তাকে দেখে আমার পায়ের তলার মাটি সরে গেছিল। ওকে দেখতে একেবারে সন্ধ্যার মতো ছিল। আপনি কে? আমার স্বামী কপিলের সঙ্গে দেখা করতে এসেছেন? আমাকে বলতে পারেন কি প্রয়োজন? আমি ওর স্ত্রী, সাক্ষী। ও বলল যে ও কপিলের স্ত্রী, সাক্ষী।
আমি ওদের বাড়ির দেওয়ালে ওই আয়ার ছবি দেখতে পাই। আমি বুঝতে পেরে যাই ওই আয়াই ওকে লালন পালন করে বড় করেছে, কিন্তু এখন আর সে বেঁচে নেই। মা, আমি তোর বাবা। তোর জন্মের পর সেদিন তো আমি তোকে ওনার হাতে তুলে দিয়েছিলাম। ওকে দেখি আমার চোখে জল চলে আসে, আমার পিতৃত্ব জেগে ওঠে। আমি ওকে বলি আমি ওর বাবা, কিন্তু এটা শুনেই ও খুব রেগে যায়। আমাকে বহু বছর আগে যখন আলাদা করে দিয়েছিলেন, আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন, তাহলে কেন এসেছেন এখন? আপনার কি প্রয়োজন এখন আমার কাছে? আমি এটা শুনে খুব অবাক হয়ে যাই যে ও ওর অতীতের কথা সব জানে। তাহলে কি ও এটাও জানে সেদিন কি ভবিষ্যৎবাণী হয়েছিল, কেন আমি ওকে ত্যাগ করেছিলাম? মা চল ভিতরে চল, আমি সব বলছি। না, ভেতরে আসার আপনার কোনো প্রয়োজন নেই। চলে যান, মা শোন, চলে যান। আমি ওর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, ওর কাছে ক্ষমা চাইতাম, কিন্তু ও বলল যে ও আমাকে খুব ঘৃণা করে। আমাকে ঘরে পাও রাখতে দিল না, আর বলল যেন কোনোদিনও ওর কাছে ফিরে না আসি, ওর কথা যেন ভুলে যাই। সেদিন নিজেকে খুব ছোট মনে হয়েছিল, খুব রাগ হয়েছিল নিজের উপর। আমি নিজের সন্তানের সঙ্গে এটা কি করলাম? আমি সেই লজ্জা, সেই ভয় সহ্য করতে পারছিলাম না। আমি সে কথা জলিকে গিয়ে বলি, আমি আমার মেয়ের সঙ্গে অনেক অন্যায় করেছি, আর কোনো অন্যায় করতে পারবো না। ওকে আমি আর কোনো কষ্ট দিতে পারবো না। আমি মনে মনে সিদ্ধান্ত নিই যে আমি আমার মেয়ের সঙ্গে আর কোনো অন্যায় হতে দেব না। যদি তার জন্য আমার জেল হয় তো হোক। যদি তুমি নিজে পুলিশের কাছে ধরা দিতে, তাহলে তোমার এই 4 জন পার্টনার ওরাও ধরা পড়তো। ওরা নিজেদের অন্যায় লুকোনোর জন্য কপিল আর ওর গোটা পরিবারকে পুড়িয়ে মেরে ফেললো। তাই বিশু, লজ্জা করেনি পিসো? সামান্য কিছু টাকার জন্য এত নেমে গেলে? কত বিশ্বাস করতাম তোমাকে, তোমাকে সবকিছু বলতাম। আমার বেস্ট ফ্রেন্ড ছিলে তুমি, আমার বন্ধু, আমার হিরো ছিলে তুমি। কতটা ভুল ছিলাম আমি, কতটা ভুল। এইসব কথা বাদ দাও, আমাকে বলো এই সব কিছুর মধ্যে সন্ধ্যা কোথা থেকে এলো? তাই তো সাক্ষী এটা কেন মনে করে যে ওর মৃত্যুর কারণ আমি? তার কারণ হলো যে অনেক পালিয়ে বেরিয়েছো তোমরা সবাই, কিন্তু এখন পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। এবারে তোমরা আর বাঁচবে না। এখন তোমাদের শাস্তি পাওয়ার সময় হয়েছে। তোমাদের মধ্যে 3 জনকে তো আমি মেরে ফেলেছি, এবার তোমাদের 2 জনের পালা। আর এদের 2 জনের পর তোকে মারব। শুধু এটুকু বলে দাও, আমি কি দোষ করেছি সাক্ষী? আমার কি অপরাধ
আমি তোমার মৃত্যুর কারণ কি করে হলাম? ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। না না সাক্ষী, প্লিজ বাবাকে তুমি কিছু করো না, প্লিজ প্লিজ সাক্ষী, জলি পিসো আর বাবাকে ছেড়ে দাও তুমি। দেখো আমি জানি তোমার সাথে যা কিছু ঘটেছে সবটা আমি জানি। আমিও খুব কষ্ট পেয়েছি, খুব খারাপ হয়েছে, তোমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে, কিন্তু এসব করে তুমিও শান্তি পাবে না। তুমি দয়া করে বাবাকে ছেড়ে দাও। দেখো আমি জানি যে ওরা সবাই তোমাদের দুজনের সাথে অন্যায় করেছে। তুমি তুমি ওদের সবাইকে আইনের হেফাজতে ছেড়ে দাও, আইন ওদের শাস্তি দেবে। তুমি কিছু করো না। ভয় পাস না, আমি ওদেরকে মারবো না, কারণ মেরে ফেলাটা খুব ছোট শাস্তি হবে ওদের জন্য। আমি ওদের এমন দশা করব যে ওরা নিজেরাই আর বেঁচে থাকতে চাইবে না। আমি ওদের এমন অবস্থা করব যে ওরা নিজেরাই নিজেদের ঘৃণা করবে, যা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হবে। ওরা নরক যন্ত্রণা সহ্য করবে, তিল তিল করে মরবে ওরা। নিজেরা সব সময় একটাই কথা চিন্তা করবে, যে আমরা বেঁচে আছি কেন। সাক্ষী তুমি এরকম করো না, বাবাকে ছেড়ে দাও। ওকে কিছু করো না, কিছু করো না ওকে। বাবা শিবায়। পুরোহিত মশাই, হ্যাঁ, ভৈরবীর মৃত্যুর পরে আমি পুরোহিত মশাইকে মন্দিরে ফোন করেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম অনেক বড় বিপদ আসতে চলেছে, আর আমাদের আমাদের সাহায্যের প্রয়োজন। দাদা
পিছিয়ে যান। পুরোহিত মশাই, এই রুদ্রাক্ষ থাকা সত্ত্বেও এই সমস্ত এই রুদ্রাক্ষ শুধু তাকেই সাহায্য করে, আর তারই রক্ষা কবচ হয় যার আত্মা শুভ আর পবিত্র। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। এই পুরোহিত, তুই যা খুশি কর, কিন্তু আমাদের থামাতে পারবি না, পারবি না থামাতে। অনেক বছর অপেক্ষা করেছি এই দিনটার জন্য, অনেক বছর। জানি আমি তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু তুমি যেটা করছো সেটা অন্যায়। কি পার্থক্য থাকবে ওদের আর তোমাদের মধ্যে? না, এই কাজ আমি তোমাকে করতে দেব না। না, পুরোহিত, তোমরা ওদের যতই ক্ষতি করার চেষ্টা করো না কেন, আমি সেটা কখনোই হতে দেব না। ওম নমঃ শিবায়। এ কাজ করো না, শান্ত হও। আমি তোমাদের দুজনকে এই কষ্ট থেকে, এই জীবন থেকে মুক্তি দেব। তোমাদের এই অতৃপ্ত আত্মাকে কোথাও প্রবেশ করতে দেব না, মুক্ত করে দেব আমি তোমাদের দুজনকে। হ্যাঁ সাক্ষী, কপিল, তোমরা ওনার কথা মেনে নাও। এই কষ্ট থেকে মুক্তি পাবে তোমরা, এই সব কিছু থেকে শান্তি পাবে তোমরা। না, আমি মুক্তি নয়, প্রতিশোধ চাই, প্রতিশোধ। দাঁড়াও, এখনো তোমাদের দুজনকে বলছি শান্ত হয়ে যাও। তোমাদের দুজনকে মুক্তি দেব। তুমি আমাদের মতো অঘরীদের কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, এবার দেখো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। যাব না, আমি কিছুতেই যাব না।
মালিনী, মালিনী, কি হয়েছে মালিনী? কি হয়েছে তোমার মালিনী? জল। হ্যাঁ, মালিনী, তুমি কথা বলছো? আমার আওয়াজ? ভগবানের অসীম দয়া। আমার আওয়াজ? সন্ধ্যা, সাক্ষী, এভাবে নিজেকে কষ্ট দিও না। এমনিতেই তুমি অনেক কষ্ট পেয়েছো, এসব ভুলে যাও। তোমায় মুক্তি পেতে হবে। এরকম করো না সাক্ষী, তুমি একটু শান্ত হও। দেখো, পুরোহিত মশাই কপিলকে মুক্ত করে দিয়েছেন। ওর সব কষ্ট শেষ হয়ে গেছে, মোক্ষ প্রাপ্তি হয়েছে ওর। তোমাকেও মুক্তি পেতে হবে এই প্রেতাত্মার জীবন থেকে, এই যন্ত্রণা থেকে, এই অবস্থা থেকে মুক্ত হয়ে যাও। সাক্ষী, দেখো, এই পুরোহিত মশাই তোমাকে সাহায্য করতে এসেছেন, তোমার মুক্তির জন্য এসেছেন। আমার কথাটা শোনো সাক্ষী, এরকম কষ্ট পেয়ে এই জগতে প্রতিশোধ নিয়ে কোনো লাভ হবে না। তুমি এই যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করে দাও, সবকিছু ভুলে যাও। মুক্তি আমিও পাবো না, তুইও পাবি না। ঘৃণা করি আমি তোকে। না আমি এই অবস্থা থেকে মুক্ত হব, না তুই আমার হাত থেকে মুক্তি পাবি। কষ্টের এই খেলা চলবে তোর আর আমার মাঝে। কেন কেন আমায় এত ঘৃণা করো তুমি? বলো, কি ক্ষতি করেছি আমি তোমার? আমার দ্বারা কি ভুল হয়েছে আমি জানতে চাই। জানতে পারবি, সেটাও জানতে পারবি, কিন্তু এত তাড়াতাড়ি নয়। আর আমি কোথাও যাব না, যাব না আমি কোথাও, এখানেই থাকবো। কোথাও যাব না, ছাড়বো না তোকে। প্রতিশোধ নেব আমি, কারণ তোর আর আমার ভাগ্য একসাথে জুড়ে আছে, কারণ আমরা দুজন যমজ। একটা আত্মা তো মুক্তি পেয়ে গেছে, কিন্তু আর একটা মুক্তি পায়নি। ওম নমঃ শিবায়। সন্ধ্যা, কি হয়েছে সন্ধ্যা? সন্ধ্যা, সন্ধ্যা, দরজাটা খোলো তুমি। সন্ধ্যা, কিছু বলো। আইও ওকে। ও কিছুই বলছে না। স্যান্ডি, সন্ধ্যা, কি হলো? সন্ধ্যা, দরজা স্যান্ডি! খোলো। সন্ধ্যা, সন্ধ্যা, কি হয়েছে সন্ধ্যা? স্যান্ডি, স্যান্ডি, আর ইউ ওকে? সন্ধ্যা, সন্ধ্যা, না না, উঠবে না, উঠবে না, একদম উঠবে না। আমি ঠিক আছি অঙ্গদ। সাক্ষী, সাক্ষী কোথায় অঙ্গদ? ওসব নিয়ে আমরা পরে কথা বলবো, এখন তুমি রেস্ট নাও। আমায় পুরোহিতের সাথে কথা বলতে হবে, সাক্ষীর ব্যাপারে জানতে হবে। সন্ধ্যা,
তুমি এখন কোথাও যাবে না, ডক্টর রিপোর্টস নিয়ে আসছে এক্ষুনি। ডাক্তার রিপোর্টসে কি এসছে? আমার ওয়াইফ কেমন আছে? ওর কি হয়েছিল? ও ঠিক আছে তো এখন? Yeah. She is absolutely fine. Don't worry at all. In fact, আপনাদের সবার জন্য গুড নিউজ আছে। গুড নিউজ? Yes? সন্ধ্যা ইজ প্রেগন্যান্ট। ও মা হতে চলেছে। কি? আমার সন্ধ্যা মা হতে চলেছে? বিনায়ক, এত বড় অপরাধ তুই করলি কি করে? আমি তো বেঁচে ছিলাম যখন এই অপরাধ করলি। আমাকে বলিসনি কেন তাহলে? দেখলি তোর অপরাধের ফল। যে অপরাধ তুই অনেক বছর আগে এক মেয়ের সাথে করেছিলি, তার শাস্তি আজ তোর আরেক মেয়ে ভোগ করছে। তোর জন্য আমার লজ্জা হচ্ছে। ইন্সপেক্টর বাবু, আপনাকে এখানে কে ডেকেছে? আমি ডেকেছি মা। এটা কি বলছো তুমি? তুমি পুলিশকে ডেকেছো কেন? হ্যাঁ, আমি মানছি বিনায়ক ভুল করেছে, কিন্তু ও এই সমস্ত করেছে এই পরিবারের জন্য, এই পরিবারের ভালোর জন্য করেছে। তাহলে পুলিশকে ডাকার কি দরকার ছিল? দেখো, এটা আমাদের পরিবারের ব্যাপার। এটা আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারি, মিটিয়ে নিতামও। পুলিশকে কেন ডাকলে? হ্যাঁ, বিনায়ক তোমার স্বামী, তুমি নিজের স্বামীকে জেলে পাঠাবে? বলো না। ইন্সপেক্টর বাবু, আমরা কোনো কমপ্লেন করতে চাই না, আপনারা চলে যান। ওনারা কোথাও যাবেন না। ও যা পাপ করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। দেখো, বিনায়ক ভালো হোক খারাপ হোক যেমনই হোক আমার ছেলে। আর সে যার সাথে ও এত বড় অন্যায় করেছে সে আমার মেয়ে ছিল। ও সেই বাচ্চাটাকে জন্মানোর পরেই মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। জলি আর ওর বন্ধুদের মতো শয়তান লোকেদের পক্ষ নিয়েছিল। আর সবচেয়ে বড় কথা হলো, সবচেয়ে বড় অপরাধ ওর এটা ছিল যে এক মায়ের থেকে তার মেয়েকে কেড়ে নিয়েছিল। এক বোনের থেকে আরেক বোনকে কেড়ে নিয়েছিল। ও পাপ করেছে, খুব বড় পাপ করেছে। আমি আমার সব অপরাধ স্বীকার করে নিচ্ছি। ইন্সপেক্টর স্যার, প্লিজ ওকে নিয়ে যান। পারলে আমাকে ক্ষমা করে দিও উষা। তোর বাবাকে ক্ষমা করে দিস মা। বাবা, যাদের কাছে তোমার ক্ষমা চাওয়ার কথা ছিল তারা তো চলে গেছে। ইন্সপেক্টর স্যার, আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন আমার বাবাকে। আর হাতেই হাত করে কেন বাড়ানো? কোথায় নিয়ে যাচ্ছেন আমার বাবাকে? বাবাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বাবা, 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 দাঁড়াও না বাবা, 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 বাবা। সন্ধ্যা, তোর মাকে একটু বোঝা না। না ঠাম্মি, এটা এক স্ত্রীর সিদ্ধান্ত। আজ তার সন্তানও বদলাতে পারবে না।
উষা উষা মা কিরণ, তুমি নিজেকে সামলাও। এই সব কিছুই ওই আত্মাদেরই প্রকোপ। জলি দাদা যা কিছু করেছে তারই শাস্তি দিচ্ছে ওই আত্মারা। শাস্তি? এত বড় শাস্তি? কেন ওকে পাঠিয়ে দিলে ওখানে? বলো না বৌদি, কেন যেতে দিলে তোমরা ওকে? কারণ আমাদের কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। আপনার স্বামী পাগল হয়ে গেছেন। হি ইজ মেন্টালি ইল। আমরা এরকম অনেক কেস দেখেছি, কিন্তু এতদিনে এরকম মেন্টালি হিস্টেরিয়া আগে কখনো দেখিনি। ওনার মানসিক অবস্থা ঠিক নেই। উনি সবকিছু ভুলে গেছেন, কে আপন কে পর। উনি যে কোনো সময় যা কিছু করতে পারেন। ইন শর্ট, উনি একজন বদ্ধ উন্মাদ হয়ে গেছেন। উনি শুধু নিজের পরিবারের জন্যই নয়, সোসাইটির লোকেদের জন্য খুবই ডেঞ্জারাস হয়ে গেছেন। উনি এই মানুষের মাঝখানে থাকার যোগ্যই নন। এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? শান্তই দাঁড়াও। আপনি ওর ব্যাপারে সব কি কথা বলতে পারেন? বৌদি, আমার স্বামী পাগল নয়। বারণ করো, ওকে এসব বলতে বারণ করো। ও সব মিথ্যে কথা বলছে। বৌদি, ও পাগল নয়। আরে আপনারা আসুন না, আসুন। বাবা অঙ্গদ, তুই আমাদের সবাইকে একসাথে এখানে কেন ডেকেছিস? কোনো জরুরি কথা আছে? সন্ধ্যা মা হতে চলেছে।